একটা কথা আছে না, পুলিশ চাইলে অপরাধীকে পাতাল থেকেও খুঁজে বের করতে পারে। আর এই কথার সব থেকে বড় প্রমাণ সজনী হত্যাকাণ্ড। 2003 সালে আহমেদাবাদে সজনী নামের 26 বছরের এক মহিলা খুন হয়। দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সজনীর হত্যা ডাকাতির উদ্দেশ্যেই করা হয়েছে। পুলিশ এই ডাকাতি আর হত্যার তদন্তয় লেগেছিল। কিন্তু তখনই আশ্চর্যভাবে ঘটনার পরের দিন এই মহিলার স্বামীও নিখোঁজ হয়ে যায়। এবার পুলিশ সজনীর হত্যাকারীর সাথে সজনীর স্বামীকেও খোঁজা শুরু করে। ঘটনার গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজেই এই মামলার সঠিক তদন্ত করার নির্দেশ দেন। এই নির্দেশের পর পুলিশ 6 বছরে প্রায় 1 লক্ষ কল ডিটেলস খতিয়ে দেখে। তাছাড়া কয়েক হাজার লোকেদের জিজ্ঞাসাবাদ করা হয়। আর পুলিশের আলাদা আলাদা টিম বহু বছর ধরে একটা অজ্ঞাত অপরাধীর খোঁজে লেগে থাকে। শেষে পুলিশের 15 বছরের পরিশ্রমের পর এই মামলার সত্যতা সবার সামনে উঠে আসে, যা জেনে সবাই চমকে ওঠে। এই মামলায় পুলিশের তদন্ত এত চমৎকার ছিল যে অপরাধী নিজেই বিশ্বাস করতে পারছিল না। সে বারবার পুলিশের কাছে শুধু এইটুকু জানতে চাইছিল যে পুলিশ তার কাছে পৌঁছালো কি করে। পুরো ঘটনাটা জেনে আপনারাও অবাক হয়ে যাবেন। তো কি ছিল সজনী হত্যাকাণ্ডর পুরো ঘটনা? চলুন জেনে নিই এই ভিডিওতে। এই ঘটনা শুরু হয় 14 ফেব্রুয়ারি 2003-এ। ভোরবেলায় ওকে কৃষ্ণন নামের একটা লোকের বাড়িতে ফোন বেজে ওঠে। ওকে কৃষ্ণন ফোন তোলেন। অন্যদিকে ছিল ওনার জামাই তরুণ কুমার জিনারাজ, যে কাঁদতে কাঁদতে বলছিল যে বাড়িতে ডাকাতি হয়েছে আর ডাকাতরা ডাকাতি করার সময় ওনার মেয়ে সজনীকে খুন করেছে। মেয়ের মৃত্যুর কথা জেনে ওকে কৃষ্ণন নিজের স্ত্রী আর কিছু আত্মীয়দের সাথে জামাইয়ের বাড়িতে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখে ঘরের সব জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সামনেই পড়েছিল ওনার মেয়ের মৃতদেহ, আর পাশেই বসে চিৎকার করে কাঁদছিল ওনার জামাই তরুণ। সঙ্গে সঙ্গে সজনীকে পাশেরই একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এতক্ষণে পুলিশও এই ঘটনার খবর পেয়ে গেছিল, তাই তারাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ক্রাইম সিন দেখেই এটা একটা ডাকাতির ঘটনা বলেই মনে হচ্ছিল। তার সত্ত্বেও পুলিশ এক এক করে বাড়ির প্রতিটা জিনিস খতিয়ে দেখে আর পুরো ঘটনাটা জানার জন্যে মৃত সজনীর স্বামী তরুণকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের সময়ও তরুণ চিৎকার করে কাঁদতে থাকে। তার মানসিক পরিস্থিতির অবস্থা বুঝে পুলিশ তাকে বেশি কিছু জিজ্ঞাসা করতে পারে না, আর সজনীর মৃতদেহটা পোস্টমর্টেমের জন্যে পাঠিয়ে পরবর্তী তদন্তের প্রস্তুতি নেয়। তরুণ চিৎকার করে কাঁদছিল ঠিকই, কিন্তু পুলিশের সাথে আসা স্নিফার ডগগুলো সমানে তরুণের দিকে তাকিয়ে চিৎকার করে যাচ্ছিল। স্নিফার ডগগুলোর এই ধরনের আচরণ দেখে লোকেদের মনেও সন্দেহ উঠছিল যে এই সব কিছুর পেছনে তরুণের হাত নেই তো। কিন্তু তরুণের এই দুর্দশা দেখে সবাই এই সম্ভাবনা মন থেকে মুছে ফেলে। হাসপাতালে যখন তরুণকে শেষবার সজনীকে দেখাতে আনা হয়, তখন স্নিফার ডগগুলো আবার তরুণকে দেখে চিৎকার শুরু করে। কিন্তু এইবারও কুকুরগুলোর এই আচরণ সবাই অগ্রাহ্য করে। স্ত্রীর মৃত্যুর কারণে তরুণ পুরোপুরি ভেঙে পড়েছিল। তার অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে তাকেও হাসপাতালে ভর্তি করতে হয়। তাই পুলিশও তাকে খুব একটা বেশি জিজ্ঞাসাবাদ করে না।
কিন্তু পরের দিন মানে 15ই ফেব্রুয়ারি 2003-এ আশ্চর্যভাবে তরুণ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশ পাগলের মতো তরুণকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তার কোনো খবরই পাওয়া যায় না। এবার লোকেরা স্নিফার ডগগুলোর সেই আচরণের মানে বুঝতে পারছিল। সবাই বুঝে গেছিল যে নিশ্চয়ই এই সব ঘটনার পেছনে তরুণেরই হাত ছিল। এবার পুলিশ আলাদা আলাদা টিম বানিয়ে তরুণের খোঁজে লেগে পড়ে, কিন্তু তার সত্ত্বেও তরুণের কোনো খবরই পাওয়া যায় না। এরপরেই সজনীর মা বাবা পুলিশের কাছে তরুণের বিরুদ্ধে তার মেয়ের হত্যার রিপোর্ট লেখায়। এফআইআর লেখার পরেও পুলিশ তরুণকে খুঁজে বের করতে পারে না। 2004 সালে তরুণের বাবা আর তার কিছু আত্মীয়দের লাই ডিটেক্টর টেস্টও করা হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সময় কাটতে কাটতে 2006 সাল চলে আসে। সজনীর হত্যা 2003 সালে হয়েছিল। 3 বছর কেটে যাওয়ার সত্ত্বেও পুলিশ এখনও সজনীর হত্যাকারীকে ধরতে পারেনি। তাই সজনীর মা বাবা বিচার চাইতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছায়। বেশ কয়েকদিন চেষ্টা করার পর শেষে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায়। পুরো ঘটনাটা শুনে নরেন্দ্র মোদী গুজরাতের শীর্ষ পুলিশ অধিকারীদের ডেকে সজনীর মামলাটা আবার খুলে ভালো করে তদন্ত করার নির্দেশ দেন। এরপরেই 2006 সালে এই মামলার তদন্ত আবার শুরু করা হয়। তদন্তর দায়িত্ব তৎকালীন জয়েন্ট কমিশনার A.K. শর্মাকে দেওয়া হয়, কিন্তু তার সত্ত্বেও এই মামলার কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। শুধু একের পর এক বছর কাটতে থাকে আর তদন্তকারী অফিসাররাও পাল্টাতে থাকে, কিন্তু সজনীর হত্যাকারী বা তরুণ কারোরই খোঁজ মেলে না। আরও 6 বছর কেটে যায়। 2012 সাল চলে আসে। পুলিশ নিজের দিক থেকে সব চেষ্টাই করছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। সজনীর মা বাবা বিচারের আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু তখনই এই মামলার তদন্তকারী অফিসার আবার বদলি হয়ে যায়, আর ডিসিপি দীপন ভদ্রনের নেতৃত্বে এই মামলার তদন্ত আবার নতুন করে শুরু করা হয়। ডিসিপি ভদ্রন প্রথমেই তরুণকে খুঁজে বের করার চেষ্টা আরও জোরালো করেন, কারণ তরুণকে পাওয়া গেলে প্রায় সব প্রশ্নেরই উত্তর পাওয়া যেত। তাই তরুণকে খুঁজে বের করাই ওনার প্রথম টার্গেট ছিল। বেশ কয়েক মাস পুলিশ কয়েক হাজার লোকেদের জিজ্ঞাসাবাদ করে, এমনকি এদের সবার ফোন নাম্বার আর এই ফোন নাম্বারে ইনকামিং আর আউটগোয়িং নাম্বারগুলোতেও কড়া নজর রাখা শুরু হয়, আর সবকটা নম্বরেরই কল ডিটেল রেকর্ডসও বের করা হয়। মাত্র কয়েক মাসের মধ্যেই পুলিশ প্রায় 1 লক্ষরও বেশি ফোন নাম্বারের কল ডিটেল রেকর্ড খতিয়ে দেখে, কিন্তু কোনো নম্বরেই তরুণ নামের কোনো লোকের সাথে যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায় না। এত হতাশার সত্ত্বেও পুলিশ হার মানে না, আর তরুণের সব পরিচিতদের ফোন নাম্বারগুলোতে কড়া নজরদারি চালিয়ে যায়, বিশেষ করে তরুণের মা আনাম্মা আর তরুণের ভাইয়ের ফোন নাম্বারে। এরপর আবার কয়েক মাস কেটে যায়, কিন্তু আনাম্মার ফোনেও এমন একটাও কল আসে না যা পুলিশকে তরুণের খোঁজ দিতে পারত। এত নজরদারি করেও কোনো লাভ হচ্ছিল না, তাই পুলিশ অন্য উপায় খোঁজে। এবার কয়েকজন পুলিশ অফিসার শ্রমিক সেজে আনাম্মার বাড়িতে গিয়ে পৌঁছায়, আর নানান অজুহাত দেখিয়ে আনাম্মার বাড়িতেই ভাড়াটে হিসেবে থাকা শুরু করে। পুলিশের ধারণা ছিল যে তারা যদি ভাড়াটে হিসেবে আনাম্মার বাড়িতে থাকতে পারে তাহলে হয়তো তারা তরুণের কোনো সন্ধান পেয়ে যাবে। বেশ কয়েকদিন আনাম্মার বাড়িতে থাকার সত্ত্বেও পুলিশ তরুণের কোনো সন্ধানই পাচ্ছিল না। আর ঠিক তখনই আনাম্মার একজন প্রতিবেশী তাদের জানায় যে আনাম্মার 2টো ছেলে আছে, যার মধ্যে একজন আহমেদাবাদে থাকে
আর আরেকটা ছেলে সাউথ ইন্ডিয়ায় কোথাও থাকে। এই সামান্য একটা ইনফরমেশন পুলিশের তদন্তকে একটা নতুন দিশা দিতে চলেছিল। এই ইনফরমেশন পাওয়ার পর পুলিশ আনাম্মার ওপরে আরও কড়া নজর রাখা শুরু করে। আর জানা যায় আনাম্মা মাঝে মাঝেই কয়েকদিনের জন্যে কেরালা ঘুরতে যায়। আরও তদন্ত করে পুলিশ জানতে পারে আনাম্মা কেরালার থেকে ব্যাঙ্গালোরও গেছিল। এবার পুলিশ আনাম্মার ব্যাঙ্গালোর যাওয়ার কারণ খোঁজা শুরু করে। আরেকবার আনাম্মার মোবাইল নম্বরে নজরদারি শুরু করা হয়, কিন্তু মাসের পর মাস কেটে যাওয়ার সত্ত্বেও আনাম্মার ফোন নম্বরে এমন কোনো নম্বর থেকে ফোন আসে না যার উপরে সন্দেহ করা যেত। কিন্তু তাও পুলিশ সমানে আনাম্মার ফোন নম্বরে নজরদারি চালিয়ে যায়, আর শেষে তাদের পরিশ্রম সফল হয়। আসলে একদিন আনাম্মার মোবাইল নম্বরে একটা আননোন নাম্বার থেকে কল আসে। পুলিশ যখন সেই নাম্বারটা যাচাই করে, দেখা যায় সেই নাম্বারটা নিশা পারভিন নামের একটা মহিলার, যে ব্যাঙ্গালোরে থাকে। পুলিশ এই নিশা পারভিনের খোঁজ খবর নেওয়া শুরুই করেছিল ঠিক তখনই আনাম্মার ফোনে আবার একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে কল আসে। পুলিশ তদন্ত করে দেখে সেই ল্যান্ডলাইন নম্বরটা ব্যাঙ্গালোরের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ওরাক্কল ইন্ডিয়ার ছিল। এবার পুলিশের একটা টিম ওরাক্কল ইন্ডিয়ার অফিসে গিয়ে পৌঁছায়। এই কোম্পানিতে প্রায় ৩৫,০০০ কর্মচারীর ডেটা ছিল। পুলিশ এক এক করে সব কর্মচারীর ডেটা যাচাই করে, কিন্তু তার মধ্যে কোনো কর্মচারীর নাম তরুণ ছিল না। পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না যে এত বড় একটা কোম্পানির থেকে আনাম্মাকে কে বা কেন ফোন করবে। পুলিশের সন্দেহ ছিল যে হোক না হোক এই কোম্পানির সাথে তরুণের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তাই পুলিশ তরুণের একটা পুরনো ছবি নিয়ে কোম্পানির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে। বেশ কয়েকদিন এইভাবেই নজর রাখার পর শেষে ওরাক্কল ইন্ডিয়ার অফিসের পাশেই ফুটপাতের একটা দোকানদার পুলিশ কর্মীদের জানায় যে সে এই ছবির মতোই একজনকে এই কোম্পানিতে আসতে দেখেছে। এই কথা শুনে পুলিশ কর্মীরা তরুণের ছবি নিয়ে ওরাক্কল ইন্ডিয়ার অফিসে জিজ্ঞাসাবাদ করে। তাতে কোম্পানির থেকে জানানো হয় যে লোকটাকে তারা তরুণ বলছে সে আসলে কোম্পানির একজন এক্সিকিউটিভ, আর ওনার নাম পারভিন ভটেলে। এই কথা শুনে পুলিশ বুঝে যায় যে তরুণ কোম্পানিতে নিজের পরিচয় পাল্টে কাজ করছে। পুলিশের জন্যে এটা একটা বড় সাফল্য ছিল। এবার আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চের টিম ওরাক্কল ইন্ডিয়ার অফিসে রেড করে তরুণকে ধরতে চাইছিল, কিন্তু শেষে পুলিশকে এই পরিকল্পনা পাল্টে দিতে হয়। কারণ তারা জানত যদি তরুণের একটুও সন্দেহ হয় তাহলে সে আবার নিখোঁজ হয়ে যেতে পারে। তাই এবার তরুণকে ধরার জন্যে শুধু একজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার সিভিল ড্রেসে অফিসের ভেতরে ঢোকে। সেই দিন তরুণ নাইট ডিউটি করছিল। ক্রাইম ব্রাঞ্চের অফিসার সোজা তরুণের কেবিনে ঢুকে যায় আর হ্যালো মিস্টার তরুণ বলে তার দিকে হাত বাড়িয়ে দেয়। 15 বছরে প্রথমবার কেউ তাকে তরুণ বলে ডেকেছিল। এই নাম শুনে তার মাথা থেকে ঘাম ঝরে পড়ে। সে অবাক হয়ে অফিসারের দিকে তাকিয়ে থাকে। পুলিশ অফিসার ফোন করে বাকি পুলিশ কর্মীদেরও কেবিনে ডেকে নেয়। এতক্ষণে তরুণ বুঝে গেছিল যে 15 বছর ধরে যেই পরিচয় সে গোপন রেখেছিল পুলিশ তা খুঁজে বের করেছে। তাই সে কোনো বিরোধিতা না করে পুলিশের সাথে বেরিয়ে পড়ে। কেবিন থেকে বেরোনোর আগে তরুণ শুধু একটাই কথা পুলিশকে বারবার জিজ্ঞাসা করছিল যে আপনারা আমাকে শুধু এইটুকু বলে দিন যে আপনারা আমার খোঁজ কিভাবে পেলেন। 25শে অক্টোবর 2018-এ তরুণকে হেফাজতে নিয়ে আদালতে তোলা হয়, আর আদালত তরুণকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দেয়। এবার পুলিশ তরুণকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে।
আর অবাক করে দেওয়ার মতো কিছু তথ্য সামনে উঠে আসে। পুলিশ সবার আগে তরুণকে সজনীর হত্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাতে তরুণ জানায় সেই দিন বাড়িতে কোনো ডাকাতি হয়নি। আসলে সে সজনীকে একটুও পছন্দ করত না। সে অন্য কাউকে ভালোবাসত, কিন্তু পরিবারের চাপে পড়ে সে সজনীকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়। তরুণ সজনীকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে তার সম্পর্ক এখনও ছিল। ভ্যালেন্টাইন্স ডের দিন তরুণ নিজের গার্লফ্রেন্ডকে জানায় যে সে তাকে একটা অনেক বড় গিফট দিতে চলেছে। আর এরপরেই সে নিজের বাড়ি ফিরে গলা টিপে সজনীকে হত্যা করে। আর বাড়ির সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে বাড়িতে ডাকাতি হওয়ার নাটক শুরু করে। কিন্তু পরে যখন পুলিশ স্নিফার ডগ নিয়ে আসে, কুকুরগুলো তরুণের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। তাই তরুণের মনে ভয় ঢুকে যায়, আর সে অসুস্থ হওয়ার ভান করে হাসপাতালে ভর্তি হয়ে যায়, যাতে পরে সে হাসপাতাল থেকে পালিয়ে যেতে পারে। পরের দিন তরুণ হাসপাতাল থেকে পালিয়ে নিজের গার্লফ্রেন্ডের কাছে যায় আর তাকে জানায় যে সে সজনীকে হত্যা করেছে, আর এবার তারা বিয়ে করে শান্তিতে থাকতে পারবে। কিন্তু হত্যার কথা শুনে তরুণের গার্লফ্রেন্ড তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর তরুণের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। তরুণ জানায় এরপর সে ভোপালে নিজের বন্ধু পারভিন ভটেলের কাছে যায়। পারভিন ভটেলে তরুণের সাথে কলেজে পড়ত। তরুণ তাকে বলে তার একটা চাকরির খুব প্রয়োজন, কারণ ব্যবসায় তার অনেক লোকসান হয়ে গেছে আর তার বাড়ি ঘর চাকরি সব কিছুই চলে গেছে। তরুণের পরিস্থিতি দেখে পারভিন তরুণকে তার নিজের কোচিং সেন্টারেই ইংলিশ টিচার হিসেবে রেখে নেয়। এখানেই কাজ করতে করতে তরুণ পারভিনের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু তরুণের উদ্দেশ্য অন্য কিছু ছিল। সে পারভিনের সাথে ঘনিষ্ঠ হওয়ার ভান করে তার ল্যাপটপ থেকে তার সব ডকুমেন্ট চুরি করে নেয়। এরপর সেই ডকুমেন্টগুলোতে সে পারভিনের ছবি পাল্টে নিজের ছবি লাগিয়ে নেয়। আর এই ভুয়ো ডকুমেন্টের সাহায্যেই সে পারভিন ভটেলের নামে নিজের পাসপোর্ট আর অন্য সরকারি ডকুমেন্ট বানিয়ে নেয়। এরপর সে কিছুদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় আর শেষে 2012-এ সে ব্যাঙ্গালোর চলে আসে, যেখানে সে নিজের ভুয়ো পরিচয় ব্যবহার করে ওরাক্কল ইন্ডিয়া কোম্পানিতে একটা ভালো চাকরি জোগাড় করে ফেলে। ওরাক্কল ইন্ডিয়া কোম্পানিতে তরুণ সেই সময় বছরে 22 লক্ষ টাকা মাইনে পেত। সে বহুবার কোম্পানির দিক থেকে আমেরিকাতেও গেছিল, আর এই সব কিছুই সে ভুয়ো ডকুমেন্টের সাহায্যেই করছিল। কিন্তু তাও সে কোনো দিন ধরা পড়েনি। 2012 সালেই তরুণের পরিচয় নিশা নামের একটা মেয়ের সাথে হয়। কয়েকদিনের পরিচয়ের পরেই তরুণ নিশাকে জানায় যে একটা অ্যাক্সিডেন্টে সে নিজের মা আর বাবা দুজনকেই হারিয়েছে। তরুণের এই মিথ্যে গল্প শুনে নিশা তরুণের প্রেমে পড়ে যায়, আর তারা বিয়ে করে ব্যাঙ্গালোরেই একটা অ্যাপার্টমেন্টে থাকা শুরু করে। এমনকি তাদের 2 বাচ্চাও হয়। পুলিশের কাছে তরুণ এইটাও স্বীকার করে যে সে সব সময় নিজের মায়ের সাথে যোগাযোগে ছিল। এমনকি তার মা তার সাথে ব্যাঙ্গালোরে দেখাও করতে এসেছিল। নিশার কাছে সে নিজের মাকে পিসি বলে পরিচয় দিয়েছিল। এই বয়ানের পর তরুণকে জেলে পাঠানো হয়, আর এখনও তরুণ জেলেই আছে। এই মামলায় তরুণের দ্বিতীয় স্ত্রী নিশাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু নিশা কোনো দিনই তরুণের আসল পরিচয় জানত না। যেই তরুণ লক্ষ লক্ষ টাকা মাইনে পেয়ে বিলাসবাহুল জীবন কাটাচ্ছিল, আজ সেই তরুণ জেলের শুকনো রুটি খেয়ে নিজের অপরাধের শাস্তির অপেক্ষা করছে। তরুণ বহুবার জামিনের জন্যেও আবেদন করেছে,
কিন্তু আদালত তাকে কোনোবারই জামিন দেয়নি। এই মামলার সমাধানের পর আহমেদাবাদ পুলিশের অনেক প্রশংসা করা হয়েছিল। বন্ধুরা, এই পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।